আমি কিভাবে তোমাদের মতো হতে পারবো? আমি তো একজন সাধারণ মানুষ মাত্র। আর তোমরা তো নাগ, তোমাদের তো অনেক বিশেষ শক্তি রয়েছে, এমনকি অনেক বেশি শক্তি রয়েছে। শোনো, মাধব একটা বিশেষ পদ্ধতির মাধ্যমে একজন সাধারণ মানুষ নাগের শক্তি অর্জন করতে পারে। তবে সেটা খুব একটা সহজ বিষয় নয়। সেটার জন্য আমাদেরকে মোটামুটি একটা কঠিন পর্যায়ের মধ্য দিয়ে যেতে হবে। নাইনা, সত্যিই যদি এরকমটা সম্ভব হয়, তাহলে এ পথ যতই কঠিন হোক না কেন, আমি সেটা পাড়ি দিতে প্রস্তুত আছি। কিন্তু মাধব, ওই পদ্ধতিটা শুধুমাত্র একজনই জানে। আমাদেরকে তার কাছে যেতে হবে। কি বলছো? শুধুমাত্র একজনই এটা জানে? কে সে? চলো আমরা দেরি না করে তাড়াতাড়ি তার কাছে চলে যাই। তার নাম হচ্ছে সাধু শঙ্কর। সে জঙ্গলে জঙ্গলে সাধনা করে বেড়ায়। এখন সে কোথায় আছে সেটা আগে আমাদেরকে জানতে হবে। তারপর সে অনুযায়ী তার কাছে আমাদেরকে যেতে হবে। মা, বাবা, তোমরা একটা কাজ করো, সেই জাদুর আয়নাটিকে এখানে আনো। তারপর তাকে জিজ্ঞেস করলে সে আমাদেরকে বলে দিতে পারবে সাধু শঙ্কর এখন কোথায় আছে। হ্যাঁ নায়না, অর্জুন ঠিকই বলেছে। তুমি সেই জাদুর আয়নাটিকে এখানে হাজির করো, তাহলে আমরা খুব সহজেই সে সাধু শঙ্করের লোকেশন পেয়ে যাব। হ্যাঁ, তোমরা দুজন ঠিকই বলছো। এটা ছাড়া আর কোনো উপায়ও নেই। আমি এখনই জাদুর আয়নাকে এখানে হাজির করছি। এরপর নয়না মনে মনে সেই জাদুর আয়নাকে স্মরণ করে। কিছুক্ষণের ভেতরেই আয়নাটি তাদের সামনে দৃশ্যমান হয়। হাই নায়না, কি অবস্থা তোমার? তো তারপর বলো আমাকে, কেন স্মরণ করেছো? আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আসলে তোমাকে একটি দরকারে স্মরণ করেছি। আমার একজনের খোঁজ দরকার। সে বর্তমানে কোথায় আছে সেটা জানা আমার জন্য খুব জরুরি। আরে কোনো ব্যাপার নয়। তুমি যে কোনো কিছুই জানতে চাও না কেন, আমি সেটার উত্তর দিতে বাধ্য। কার ব্যাপারে জানতে চাও শুধু একবার বলো, তারপর দেখো আমি তার নিখুঁজি গোষ্ঠী সব বের করে দেব। আমি এমন এক লোকের সন্ধান জানতে চাই যে কিনা বিশাল শক্তিধর। সে হচ্ছে সাধু শঙ্কর। সে বর্তমানে কোন জায়গায় আছে শুধুমাত্র এটাই বলো আমাকে। সাধু শঙ্কর বর্তমানে রয়েছে একটি জঙ্গলে, গাছের নিচে বসে ধ্যান করছে। আর সে জঙ্গলটি তোমাদের গ্রাম থেকে দক্ষিণ দিকে প্রায় 12 মাইল পর। সে জঙ্গলের গভীরে একটি বিশেষ গাছের নিচে বসে সে ধ্যান করছে। সেখানে গেলেই তোমরা তাকে পেয়ে যাবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাদেরকে অনেক সাহায্য করেছো। তুমি সাহায্য না করলে এত তাড়াতাড়ি এসব অজানা জিনিস সম্পর্কে জানা আমাদের কখনোই সম্ভব হতো না। আচ্ছা, ঠিক আছে। তোমাদের যদি আর কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে এখন আমি যাচ্ছি। পরবর্তী যে কোনো সময় দরকার পড়লে আমাকে স্মরণ করবে। আমি সাথে সাথে উপস্থিত হয়ে যাব। এটা বলে আয়নাটা সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর নায়না, মাধব এবং তাদের সন্তানরা আয়নার বলা কথা মতো দক্ষিণ দিকে এগুতে লাগে, সেই সাধু শঙ্করের কাছে যাওয়ার উদ্দেশ্যে। অন্যদিকে মুক্ত রাজ্যে দেখা যায় সেই অক্ষরীটি রাজ্যে ফিরে এসেছে। শুক্রিয়া মহারাজ, আপনি ফিরে এসেছেন। আপনাকে দেখে খুব ভালো লাগছে। অনেক দিন পর আপনাকে দেখলাম। আপনার জন্য সব কিছু ব্যবস্থা করা আছে। আপনি গিয়ে আপনার কক্ষে আরাম করতে পারেন। ঠিক আছে, সবকিছুই বুঝতে পারলাম। আমার অনুপস্থিতিতে এখানে সবকিছু ঠিকঠাক আছে তো? কোনো ঝামেলা হয়নি তো? একদমই না। আপনি যখন এখানে ছিলেন না তখন এখানে উল্টোপাল্টা তেমন কিছুই ঘটেনি।
সবকিছুই নিয়ম অনুযায়ী চলেছে। আচ্ছা, আমি যখন ছিলাম না তখন এখানে কোনো মানুষ অথবা কোনো প্রাণী কি এসেছিল? হ্যাঁ, এখানে 3জন মানুষ এসেছিল, আর তারা আমার সামনে ধাঁধার উত্তরগুলো সমাধান করেই তারপর রাজ্যের ভিতরে প্রবেশ করেছে। আমি না থাকা অবস্থায় তুমি কোনো মানুষকে এটার ভেতরে কেন প্রবেশ করতে দিলে? আর ওরা যখন বের হয়ে গিয়েছিল তখন কি সবকিছু ঠিকঠাক ছিল? নিয়ম অনুযায়ী আমি তো আমার কাজ করে গেছি। তাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করেছি, সেই প্রশ্নগুলোর উত্তর তারা দিয়েছে, এজন্যই ভিতরে প্রবেশ করতে দিয়েছে। আর ওরা কখন বের হয়ে গেছে সেটা দেখিনি। ওই সময় আমি একটু অন্যদিকে ব্যস্ত ছিলাম। ওরা এখানে এসেছিল এই রাজ্যটি ঘুরে দেখার জন্য। ওদের ঘোড়া কখন শেষ হয়েছে, কখন ওরা চলে গেছে সেটা আমি জানি না। অখরি মনে মনে কিছুটা ভয় পেয়ে যায়, আর তার মনে সন্দেহ জাগে, হয়তো এখানে ভেতরে ভেতরে কোনো অঘটন ঘটে গেছে। এরপর সে অক্ষরই আর বেশি দেরি না করে ভেতরে প্রবেশ করে। একটু পর সে যখন দেখে সেখানে খাঁচার ভেতরে অনিল নেই, তখন সে বুঝতে পারে তার সন্দেহই সঠিক ছিল। এরা এখানে এসেছিল অনিলকে মুক্ত করে নেওয়ার জন্য। তোদের এত বড় সাহস! তোরা আমার রাজ্যে প্রবেশ করে আমার শিকারকে কেড়ে নিয়েছিস। তোদের কলিজা বের করে আমি ওজন করে দেখব তোদের কলিজা কত বড় হয়ে গেছে। এরপর সে অঘরি একটি গোলকের মধ্যে দেখতে থাকে যে এখানে কি এসেছিল। সে দেখতে পায় এখানে 3জন এসেছিল, যারা ছিল নায়না, মাধব আর অর্জুন। তারা এসেই এখান থেকে অনিলকে মুক্ত করে নিয়ে গেছে। তোদের তো আমি দেখে নিলাম, এবার শুধুমাত্র তোদেরকে খুঁজে বের করার পালা। যখন তাদেরকে খুঁজে বের করব তখন তোদের সব কটাকে এখানে এনে পিষে মারব। অন্যদিকে আমরা দেখি নাগরাজ অভিমন্যু তার বাবার জন্য অনেকটা কষ্ট পাচ্ছে। শত হলেও বাবা, যে তাকে জন্ম দিয়েছে, যে না থাকলে তারও কোনো অস্তিত্ব থাকতো না। আমার উচিত প্রথমে আমার বাবাকে ঠিক করা, দেখি তাকে বাঁচানোর কোনো উপায় আছে কিনা। যদি তাকে বাঁচাতে পারি তাহলে আমার শক্তি অনেক বেশি থাকবে। আমার বাবা ছাড়া তো আমার শক্তি অর্ধেক। এরপর অভিমন্যু এই বিষয়ে জানার জন্য জাদুর আয়নাকে সেখানে ডেকে নেয়। জাদুর আয়নাটিও তার সামনে উপস্থিত হয়ে যায়। হাই অভিমান্যু, কেমন আছো? আমাকে স্মরণ করেছো? আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? আচ্ছা শোনো, আমার বাবা তো বেশি কিছু বোঝে না, সে কারণেই সে একটু বেশি চালাকি করে তোমাদের অ্যাক্সেস পাওয়ার জন্য সে প্রশ্নের উত্তরগুলো দিতে গিয়েছিল। সে হয়তো ভেবেছিল আমি যেহেতু প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি তাহলে সেও পারবে। সে তো আসলে এটার গভীরতা বুঝতে পারেনি, যার কারণেই বোকামিটা করে ফেলেছে। শোনো অভিমান্যু, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। দেখো, তোমার বাবা প্রশ্নের উত্তর দিতে পারেনি, এজন্য সে অভিশাপের কারণে পাথর হয়ে গিয়েছে। ওনাকে পাথর বানানো বা পাথর থেকে মুক্তি দেওয়া সেটা আমার কাজ নয়। আমি শুধু আমার রুলস মেনে চলি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি ওনাকে পাথর থেকে মুক্ত করতে পারবে না, কিংবা কাউকে ইচ্ছাকৃতভাবে পাথর বানানো তোমার কাজ নয়। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। তুমি আমার কথাটা খুব সহজেই বুঝে গেলে, এটা দেখে ভালো লাগলো। এখন আমার বাবাকে এই পরিস্থিতি থেকে মুক্ত করার কি কোনো উপায় আছে? মানে তোমাকে বলছি না যে আমার বাবাকে ঠিক করে দাও, আমি বলতে চাচ্ছি সে যেহেতু একটা ভুল করে ফেলেছে যার কারণে তার এই পরিস্থিতি হয়েছে, এখন তাকে এই পরিস্থিতি থেকে মুক্ত করার কি কোনো পথ নেই? থাকবে না কেন? অবশ্যই আছে।
প্রত্যেকটা সমস্যারই কোনো না কোনো সমাধান থাকে। এই সমস্যাটারও সমাধান রয়েছে। বাহ, ভালোই তো। তাহলে তুমি আমাকে বলো, আমি কিভাবে আমার বাবাকে আবারও পাথর থেকে তার আসল রূপ ফিরিয়ে দিতে পারবো? দেখো অভিমন্যু, এটা আমি জানি না যে কোন উপায়ে তাকে পাথর থেকে আবারও তার রূপ ফিরিয়ে দেওয়া যাবে। এটা জানতে হলে তোমাকে অন্য একজনের সাথে দেখা করতে হবে, যে তোমাকে এ বিষয়ে সাহায্য করতে পারবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি আমাকে এটুকু বলো যে ওই লোকটাকে, আর সে বর্তমানে কোথায় রয়েছে, আর বাকিটা আমি করছি। সে লোকটি হচ্ছে সাধু শঙ্কর। সে বর্তমানে রয়েছে নাগলোকের ঠিক উত্তর দিকে 17 কিলোমিটার ভেতরে একটি জঙ্গলে বিশেষ একটি গাছের নিচে বসে সে ধ্যান করছে। সেখানে গেলেই তুমি তাকে পেয়ে যাবে, আর তোমার প্রশ্নের উত্তর তার কাছেই রয়েছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই তথ্যটা দেওয়ার জন্য। এখন তুমি যেতে পারো। আবার যখন প্রয়োজন পড়বে তখন তোমাকে স্মরণ করব। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমার যে কোনো প্রয়োজনে তুমি আমাকে স্মরণ করতে পারো। আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য। তারপর এখান থেকে আয়নাটি গায়েব হয়ে যায়, আর অভিমন্যু আয়নার বলা কথা অনুযায়ী নাগলোক থেকে উত্তর দিকে এগুতে থাকে সেই সাধুর ধ্যানের জায়গায় পৌঁছনোর জন্য। এরপর সে খাড়া পুকুরিকে দেখি সে এখনো মুক্তারাজ্যের ভেতরে ছিল। এখন আমাকে এদের বিষয়ে খোঁজ নিতে হলে আমার সেই জাদুর আয়নার সাহায্য নিতে হবে। তাহলে অতি দ্রুত এই পাপীদের খোঁজ পেয়ে যাব। হে জাদুর আয়না, এখনই আমার সামনে হাজির হও। আমার তোমার সাহায্য প্রয়োজন। এরপর সে জাদুর আয়নাটি অবাক করে সেই অখরির সামনেও হাজির হয়ে যায়। তার মানে এই অখরিও কোনো না কোনোভাবে জাদুর আয়নার 3টি প্রশ্নের উত্তর দিয়েছিল, আর সেটা দেখানোর জন্য দৃশ্য সেই সময় চলে যায় যখন সেই সাধুটি আয়নার সম্মুখীন হয়েছিল। কালিন্দী জঙ্গলে অখরিকে দেখা যায়। সে জঙ্গলের সবগুলো ভয়ানক শক্তির সাথে কিন্তু এখানে দেখে মনে হচ্ছে সে তাদের বন্ধু। বিষয়টা অন্যদের থেকে একটু উল্টো। হে আমার বন্ধুরা, আমি এই জঙ্গলে এসেছি এমন একটা জিনিসের খোঁজে যেটা দিয়ে আমি অনেক বেশি শক্তিশালী হতে পারবো। এমন কোনো দৈব শক্তি পেয়ে যাব যেটা আর 8-10 জন সাধারণ মানুষের থাকবে না। দেখো, এটা হচ্ছে ভয়ানক জঙ্গল। এখানে তুমি শুধুমাত্র ভয়ঙ্কর জিনিসের অভিজ্ঞতাই নিতে পারবে। এখান থেকে তুমি কি এমন শক্তি পাবে যেটা ভাড়া তুমি অন্যদের থেকে অনেক বেশি শক্তিশালী হবে? আরে কুমড়া, কি বলছিস? আমাদের জঙ্গলে আমি আমার বন্ধু অখরিকে এমন একটা জিনিসের সন্ধান দিতে পারি যেটার দ্বারা সে তার ইচ্ছা পূরণ করতে পারবে আর অন্যদের থেকেও অনেক বেশি শক্তি অর্জন করতে পারবে। আরে আমার বন্ধু, তাহলে আর দেরি করছো কেন? তাড়াতাড়ি বলো, কি এমন জিনিস জঙ্গলে রয়েছে এবং সেটি কোথায় রয়েছে? আমাদের এই জঙ্গলে একটি মন্দির রয়েছে। সেই মন্দিরে একটি জাদুর আয়না রয়েছে। সে আয়নাটি মানুষের যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে। তুমি যদি কোনো একটা বিষয় না জানো অথবা তুমি একজনের বিষয়ে জানতে চাও, সে কোথায় আছে, কি করছে, সবগুলো বিষয় তার কাছ থেকে জানতে পারবে। আরে বাহ, তুমি তো কামাল করে দিয়েছো বন্ধু। আমি তো এরকমই কিছু একটা সন্ধানে ছিলাম এতদিন। তুমি আমাকে এটা জানিয়ে অনেক বেশি খুশি করে দিয়েছো। তুমি আমার কাছে যা খুশি চাইতে পারো, আমি তোমার সব ইচ্ছে আজকে পূরণ করব। আচ্ছা শোনো, এখনই এত বেশি খুশি হইও না। তুমি ওই জাদুর আয়নার কাছ থেকে এসব সুবিধা পাওয়ার আগে সে তোমাকে 3টি প্রশ্ন জিজ্ঞেস করবে। তুমি সে প্রশ্নগুলোর সঠিক জবাব দিতে পারলে তারপরে তোমাকে সে সাহায্য করবে। আর যদি সে প্রশ্নগুলোর উত্তর দিতে না পারো, তাহলে তোমাকে এই জঙ্গলে পাথরের মূর্তি বানিয়ে ফেলে রাখবে। এরপর সিন পরিবর্তন হয়
আর আমরা দেখি সেই অখরি মন্দিরের কাছে পৌঁছে গেছে। তারপর সে ওই মন্দিরের ভেতরে প্রবেশ করে, আর ভেতরে প্রবেশ করতেই অন্যদের মতো সেও সেই আয়নাকে দেখতে পায়। আরে অখরি, তুমি এই মন্দিরে? কি ব্যাপার, তোমার আবার মন্দিরে আসা লাগলো কেন? আমি শুনেছি তুমি নাকি সবার ইচ্ছা পূরণ করতে পারো। মানে, তোমার কাছ থেকে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করি না কেন, তুমি সেটার উত্তর দিতে পারবে। এতটুকু যেহেতু জানো, তাহলে অবশ্য এটাও জানো যে তার আগে আমি তোমাকে 3টি প্রশ্ন করব, আর সেগুলোর উত্তর দিতে পারলেই তুমি আমার অ্যাক্সেস পেয়ে যাবে। আর যদি উত্তর দিতে না পারো, তাহলে তুমি এর জঙ্গলের ভেতরে পাথরের মূর্তি হয়ে চিরতরে বন্দী হয়ে যাবে। আরে হ্যাঁ, সমস্যা নাই, তুমি তোমার প্রশ্নগুলো জিজ্ঞেস করো। আমি সম্পূর্ণ প্রস্তুত হয়েই এসেছি। ঠিক আছে, তাহলে তোমার জন্য প্রথম প্রশ্ন। আমি জন্মাই আগুনে, কিন্তু পানিতে গেলে বাঁচি না। আমাকে যত খাওয়াবে আমি তত ছোট হব। আমি কে? এর উত্তর হবে মোমবাতি, কারণ মোমবাতি তৈরি হয় আগুন দিয়ে। হ্যাঁ, এটাকে আগুন দিয়ে তাপ দিয়ে গলিয়ে তারপর তৈরি করা হয়, আর সেটা যত বেশি জ্বলে তত বেশি ছোট হয়, আবার পানিতে গেলে নিভে যায়। তাই এটা হবে মোমবাতি। বাহ, বেশ ভালো। এবার তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। একটা ঘর আছে, দরজা নেই, জানালা নেই, ভিতরে সোনা ভরা। ঘরটা ভাঙলে তবেই সোনা পাওয়া যায়। ঘরটা কি? এটা তো বেশ সহজ প্রশ্ন। এটার উত্তর হবে ডিম, কারণ এটার কোনো দরজা জানালা কিছু নেই। আমরা যদি ডিমটা ভাঙি, তাহলে এটার ভেতরে সোনালি কালারের কুসুম থাকে, এজন্য বলা হয় ভিতরে সোনায় ভরা। তাই এই প্রশ্নের উত্তর হবে ডিম। আরে বাহ, তুমি কি আগে থেকেই এগুলোর উত্তর জানতে নাকি? আচ্ছা, যাই হোক, তোমার জন্য তৃতীয় এবং সর্বশেষ প্রশ্ন। আমি সবসময় সামনে এগোই, কিন্তু কখনো হাঁটি না। আমার মুখ আছে, কিন্তু কথা বলি না। আমার হাত আছে, কিন্তু কিছু ধরতে পারি না। আমি কে? প্রশ্নটা অখরির কাছে একটু ঝামেলা মনে হয়। তার মনে হয় এই প্রশ্নের একাধিক উত্তর হতে পারে। তারপরও কিছুক্ষণ চিন্তা করার পর সে অখরি এই প্রশ্নটিরও উত্তর দিয়ে দেয়। এই প্রশ্নের উত্তর হবে ঘড়ির কাঁটা, কারণ ঘড়ির কাঁটা সব সময় সামনে এগোতে থাকে। এটা কখনো হাঁটতে হয় না, আর এটা সব সময় সামনেই যায়, কখনো পিছে যায় না। তাই এটার উত্তর হবে ঘড়ি অথবা ঘড়ির কাঁটা। বাহ, তুমি তো 3টে প্রশ্নের উত্তর দিয়ে দিলে। এখন থেকে আমি তোমার হুকুমের দাস। তুমি চাইলে আমাকে যে কোনো প্রশ্নই করতে পারো। তারপর কাহিনী আবারও বর্তমানে ফিরে আসে, যেখানে ওই অখরি মুক্তা রাজ্যে সেই জাদুর আয়নাটির সামনে ছিল। হায় ও ঘড়ি, কি অবস্থা তোমার? তারপর বলো, আমাকে কি জন্য স্মরণ করেছ? আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? শোনো, আমার এই মহলে 3জন মানুষ এসে আমার একটি শিকারকে কেড়ে নিয়েছে। এই 3জনকে আমি খুঁজে বের করতে চাই। তো বন্ধুরা, এরপর কি হয়েছিল সেটা জানতে হলে তোমাদেরকে পর্ব 16 জন্য অপেক্ষা করতে হবে। পর্ব 16 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে কমেন্টে পর্ব 16 লিখে কমেন্ট করো। আর যারা আগের পর্বগুলো দেখোনি, তারা চ্যানেলে ঢুকে সবগুলো পর্ব দেখে আসো।